তো আমরা এর আগে ক্লাসগুলোতে মেইনলি হচ্ছে শেয়ার অ্যালটেড টু দ্য প্যারেন্টস ইনক্লুডিং গ্র্যান্ড প্যারেন্টস অর্থাৎ ফাদার মাদার পিতা মাতা এবং পিতামহ মাতামহ ট্রু গ্র্যান্ডফাদার ট্রু গ্র্যান্ডমাদার এই ওনাদেরকে কিভাবে মুসলিম ইনহেরিটেন্স আইন অনুযায়ী সম্পত্তি ভাগ করে দিতে হয় সেই পদ্ধতিগুলো জেনেছি এবং সেইগুলো নিয়মগুলো জানার পরে রুলগুলো জানার পরে কিছু প্র্যাকটিক্যালি এক্সাম্পল অ্যানালিসিস করতে গিয়ে প্রাসঙ্গিক ক্রমে হাজবেন্ড এবং ওয়াইফের সম্পত্তিটা কিভাবে বন্টিত হয় সেটাও আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখেছি, বা ডিটেলসটা আমরা পুরোপুরি পড়ি নাই। তো আজকে আমরা মেনলি দুইটা গ্রুপকে সম্পত্তি দিব, একটা হচ্ছে হাজবেন্ড এবং ওয়াইফ অর্থাৎ স্পাউস, একজন মারা গেলে আরেকজন কিভাবে সম্পত্তি পায় এই নিয়মটার বিস্তারিত জানবো এবং এই সংক্রান্ত প্র্যাকটিক্যাল কিছু এক্সাম্পল দেখবো যাতে পরীক্ষায় আমরা আনসার করতে পারি। পাশাপাশি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যে দুজন শেয়ারার আছে, 12 জন শেয়ারারের মধ্যে ডটার এবং সন্স ডটার, যে কন্যা এবং পুত্রের কন্যা। সো এই দুজনকে কিভাবে সম্পত্তি দিতে হয়, ডটার এবং সন্স ডটার শেয়ারারদের মধ্য থেকে সবচেয়ে কমপ্লেক্স ফুল সিস্টার আর হচ্ছে ডটার এবং সন্স ডটার, এই তিনজন হচ্ছে সবচেয়ে কমপ্লেক্স। এই তিনজনের নিয়মগুলোর মধ্যে অনেক হেরফের আছে, ফাদার পরে। সো এই তিনটার মধ্যে আজকে যদি ডটার এবং সানস ডটারটা পুরোপুরি শিখে ফেলতে পারেন, যেমন এখানে আমরা ডটার এবং সানস ডটারটাকে রেখেছি, এই যে ডটার এবং সানস ডটার এই দুটো যদি শিখে ফেলতে পারেন পাশাপাশি হাজবেন্ড এবং ওয়াইফ, তাহলে শেয়ারারদের মধ্য থেকে যে সমস্ত অঙ্কগুলো পরীক্ষা আসবে সেগুলো ধরে নেওয়া যায় যে আপনি 60% প্রিপারেশন আপনার হয়ে গেছে। তারপর হচ্ছে ইউটেরাইন ব্রাদার্স এবং সিস্টার্স, ফুল সিস্টার, এই তিনটা শিখে ফেললে শেয়ারারদের মধ্যে সম্পত্তির ডিস্ট্রিবিউশন আমরা পুরোপুরি কভার করে ফেলবো। এবং এরপরে যে কমপ্লেক্স নিয়মগুলো আছে, ডক্ট্রিন অফ আউল, ডক্ট্রিন অফ রাত, ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশন, এগুলো আমরা একে একে শিখবো। তো আজকে দেখেন প্রথমে হাজবেন্ড এবং ওয়াইফের সম্পত্তি বন্টন সংক্রান্ত নিয়মগুলো আমরা একটু জেনে নেই। দেখেন এই চার্টটা অলরেডি আপনাদের কাছে আছে, আমি একটু আগে আপনাদেরকে নোটটা শেয়ার করেছি, যেখানে হাজবেন্ড এবং ওয়াইফের পাশাপাশি বসিয়ে আমরা শিখে ফেলতে পারবো। দেখেন হাজবেন্ডের শেয়ারটা দুইটা ভাগে দেওয়া হয়, একটা হচ্ছে 1/4 4/1, একটা হচ্ছে হাফ বা 2/1। হাজবেন্ডের পোর্শনটা মুখস্থ করেন প্রথমে 1/4 একটা হিসেবে পায়, আর একটা হচ্ছে হাফ, কোনটা কখন পায় একটু পরে জানছি। আর আমরা জানি যে ইকুয়াল গ্রেডের একজন পুরুষের চেয়ে একজন নারী অর্ধেক সম্পত্তি পায়, এ মেল গেটস টোয়াইস দ্য প্রপার্টি অ্যাজ দ্য ফিমেল গেটস, তাই না? সো হাজবেন্ড যদি 1/4 আর হাফ হয়ে থাকে তাহলে অবধারিতভাবে আমরা ধরে নিতে পারি, বুঝতে পারি আপনা আপনি, যে ওয়াইফেরটা হবে 1/4 এর অর্ধেক কত, 1/8। 1/4 কে যদি আপনি 2 দিয়ে ভাগ করেন তাহলে 1/8 হয়, বা 1/8 কে যদি 2 দিয়ে গুণ করেন অর্থাৎ মাল্টিপ্লাই করেন তাহলে 1/4 হয়। তাহলে হাজবেন্ডের যেটা ওয়াইফের হচ্ছে তার অর্ধেক হবে, তাহলে হাফের অর্ধেক হচ্ছে 1/4 আর 1/4 এর অর্ধেক হচ্ছে 1/8। সো এইটা হচ্ছে যে কোনো একটা মুখস্থ করলে আপনি বাকি পোর্শনটা শিখতে পারবেন। আসলে এখানে ইউনিক কোনো ফ্র্যাকশন বা ভগ্নাংশ নাই, প্রত্যেকটাই যেমন সবচেয়ে ছোট হচ্ছে 1/4, তারপরে হচ্ছে তার চেয়ে বড় হচ্ছে 1/2 হাজবেন্ডের ক্ষেত্রে, আর ওয়াইফের ক্ষেত্রে সবচেয়ে ছোট হচ্ছে 1/8, তাহলে 1/8 1/4 1/2 1/2। সো এখন কথা হচ্ছে হাজবেন্ড কখন 4/1 সম্পত্তি পায়, অর্থাৎ যে ব্যক্তি মারা গেছে তার রেখে যাওয়া সম্পত্তির 1/4 বা 4/1 বা 1/4 কখন হাজবেন্ড পায়। শর্তটা কি, কন্ডিশনস আন্ডার হুইচ দ্য শেয়ার ইজ ইনহেরিটেড, অর্থাৎ কন্ডিশনস আন্ডার হুইচ দ্য শেয়ার অফ 1/4 কখন পায় হাজবেন্ড, যখন হচ্ছে দেয়ার ইজ এ চাইল্ড অর চাইল্ড অফ দ্য সান হাউলোসোএভার অফ দ্য প্রপোজিটাস, যে যখন মৃত ব্যক্তির একজন সন্তান অর্থাৎ পুত্র কিংবা কন্যা মানে সন কিংবা ডটার, অথবা চাইল্ড অফ দ্য সন হাউলোসোএভার মানে সন্স সন সন্স ডটার সন্স সন্স সন, এইভাবে যত নিম্নগামী হোক না কেন, অথবা সন্স সন্স ডটার বা সন্স 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 ডটার, এভাবে যত নিচের কেউ থাকুক না কেন, অর্থাৎ মৃত ব্যক্তির কোনো ইস্যু থাকলে অর্থাৎ সন্তানাদি থাকলে, সন্তানাদি বলতে বুঝাবে পুত্র কন্যা বা পুত্রের পুত্র তার পুত্র এরকম নিম্নগামী যে কেউ, অথবা পুত্রের পুত্রের কন্যা বা পুত্রের পুত্রের কন্যা কন্যা, এরকম যত নিচু স্তরের কেউ হোক না কেন, এরকম কোন একজন সন্তানাদি মৃত ব্যক্তির জীবিত থাকলে মৃত ব্যক্তির মৃত্যুর সময়, তাহলে তার স্বামী পাবে 4/1 সম্পত্তি। এখানে হাজবেন্ড শেয়ারার যদি হয় তাহলে মারা গেছে মহিলা একজন, ওয়াইফ। আচ্ছা, এখন কথা হচ্ছে যিনি মারা গেছেন তার যদি কোনো সন্তানাদি না থাকে, অর্থাৎ কোনো সন্তানাদি নেই, পুত্রও নেই কন্যাও নেই, পুত্রের পুত্র পুত্রের কন্যা পুত্রের পুত্রের পুত্র বা পুত্রের 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 কন্যা, এরকম নিম্নগামী কেউই নাই, তখন হাজবেন্ড মৃত ব্যক্তির হাজবেন্ড বা স্বামী বেশি সম্পত্তি পাবে, কারণ যেহেতু অন্য কোনো ওয়ারিশ, সন্তানের দিক থেকে অন্য কোনো ওয়ারিশ বা উত্তরাধিকারী নেই,
তখন ভাই থাকতে পারে, বাবা মা থাকতে পারে, বোন থাকতে পারে, অন্য কেউ থাকতে পারে, বাট তার নিজের কোনো ইস্যু যেহেতু নাই, নিজের কোনো সন্তানাদি যেহেতু নাই, অফস্প্রিং নাই, সুতরাং মৃত ব্যক্তির স্বামী একটু বেশি সম্পত্তি পাবে, ডাবল পাবে। কত পাবে? 4 ভাগের 1-এর ডাবল কত? 2 ভাগের 1 মানে অর্ধেক। অর্থাৎ মৃত ব্যক্তি যদি 1 ডেসিমেল জায়গা রেখে যায়, 0.5 ডেসিমেল পেয়ে যাবে। মৃত ব্যক্তি যদি 100 বিঘা জায়গা জমি রেখে যায়, তাহলে হাজবেন্ড পেয়ে যাবে 50 বিঘা জমি। 10 কোটি টাকা যদি ব্যাংকে রেখে যায়, 5 কোটি টাকা পেয়ে যাবে হাজবেন্ড। তাহলে আমরা প্রথম নিয়মটা জানলাম যে স্বামী, মৃত ব্যক্তির স্বামী দুইটা নিয়মে সম্পত্তি পায়। একটা হচ্ছে মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তির 4 ভাগের 1 ভাগ বা 1/4 শেয়ার, যখন মৃত ব্যক্তির কোনো পুত্র কিংবা কন্যা এইরকম কোনো সন্তান থাকে। আর যখন মৃত ব্যক্তির কোনো পুত্র কিংবা কোনো সন্তান জীবিত থাকে না, তখন মৃত ব্যক্তি রেখে যাওয়া সম্পত্তির সমুদয় অংশের অর্ধেক পেয়ে যাবে তার স্বামী, ডিরেক্ট অর্ধেক, হাফ। আচ্ছা, হাজবেন্ডের সম্পত্তি পাওয়ার যে শর্তগুলা, যে সন্তানাদি, মৃত ব্যক্তির সন্তানাদি থাকলে 4 ভাগের 1 ভাগ, মৃত ব্যক্তির সন্তানাদি না থাকলে 2 ভাগের 1 বা অর্ধেক। সংখ্যাটা ওর অর্ধেকে নেমে আসে ওয়াইফের ক্ষেত্রে, বা শর্তগুলো সেম। ওয়াইফের ক্ষেত্রে হচ্ছে মৃত ব্যক্তির, অর্থাৎ যিনি মারা গেছেন, মৃত ব্যক্তি শেয়ার যদি ওয়াইফ হয়, তাহলে মৃত ব্যক্তি কে? স্বামী, তাই না? তাহলে স্বামী মারা গেলে স্বামীর যদি কোনো সন্তানাদি থাকে, তাহলে স্ত্রী পাবে 8 ভাগের 1 ভাগ সম্পত্তি। 8 ভাগের 1 ভাগ, যেখানে স্ত্রী মারা গেলে স্ত্রীর যদি কোনো সন্তানাদি থাকে, তাহলে স্বামী পেত 4 ভাগের 1 ভাগ। এখানে দেখেন আমি কেন বলছি স্ত্রীর সন্তানাদি বা স্বামীর সন্তানাদি, বিকজ সন্তানাদি তাদের যৌথ হতে পারে, এককও হতে পারে, কারণ তার পূর্বের কোনো বিবাহের যদি কোনো সন্তানাদি থাকে, সেটা থাকলেও বর্তমান বিয়ের স্বামীর সম্পত্তি কমে যাবে। একইভাবে স্ত্রীর যদি আপনার স্বামীর যদি পূর্বের বিবাহের কোনো সন্তানাদি থাকে, তাহলে বর্তমান বিবাহের স্ত্রী ওই স্বামীর মৃত্যুতে সন্তানাদি আপনার সম্পত্তি কমে যাবে। সেই বিষয়টা একটু মাথায় রাখেন। পরীক্ষা যদি এই সমস্ত প্রশ্ন থেকে পরীক্ষা আসে না, বা ভাইভাতে কখনো কখনো প্রশ্ন করতে পারে যে একজন ব্যক্তি মারা যাওয়ার পূর্বে তার 2টা বিয়ে ছিল, দ্বিতীয় বিয়ের স্ত্রীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ থাকা অবস্থায় সে মারা গেল, বা প্রথম স্ত্রীর তার কোন সন্তানাদি আছে, দ্বিতীয় স্ত্রীর কোনো সন্তানাদি নাই, এই ক্ষেত্রে আসলে দ্বিতীয় স্ত্রী তার কতটুকু সম্পত্তি পাবে? তখন আপনি ভাববেন যে দ্বিতীয় স্ত্রীর সন্তানাদি নাই যেহেতু, তাহলে স্ত্রী পুরোপুরি ওর 4 ভাগের 1 ভাগ পেয়ে যাবে। না, এক্ষেত্রে মৃত ব্যক্তির পূর্বের বিবাহের যদি সন্তানাদি থাকে, সেক্ষেত্রেও সেটাও এফেক্ট করবে। তাহলে এখন আমরা দেখলাম তাহলে যে মৃত ব্যক্তি যিনি মারা গেছেন, অর্থাৎ স্বামী, তার যদি কোনো সন্তানাদি থাকে, তাহলে তার স্ত্রী সম্পত্তি পাবে 8 ভাগের 1 ভাগ। 8 ভাগের 1 বা 1/8। আর যদি মৃত যিনি মারা গেছেন, অর্থাৎ স্বামী বা পুরুষ, তার যদি কোনো সন্তানাদি না থাকে, তাহলে তার স্ত্রী পাবেন সম্পত্তির 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ দেখেন হাজবেন্ডের অর্ধেক। হাজবেন্ডের জন্য যে প্রপোর্শনটা বরাদ্দ করা বা অ্যালটেড, সেটার হাফ হচ্ছে ওয়াইফের জন্য। সো এই যে বলছে 1/8 ইফ দেয়ার ইজ নো চাইল্ড অর চাইল্ড অফ দ্য সান হাউ সোএভার অফ দ্য প্রপোজিটরস, যে ওয়াইফ 8 ভাগের 1 ভাগ সম্পত্তি পাবে যদি দেখা যায় আপনার স্বামীর কোনো সম্পত্তি, আপনার এই স্ত্রীর কোনো স্বামীর কোনো সন্তানাদি না থাকে। ঠিক আছে? আচ্ছা, আর ওয়াইফ হচ্ছে 4 ভাগের 1 ভাগ পাবে কখন? এই যে এটা 4 ভাগের 1 ভাগ পাবে যখন হচ্ছে স্বামীর সন্তানাদি, উল্টো বলেছি, যে ওয়াইফ পাবে হচ্ছে 8 ভাগের 1 ভাগ যখন স্বামীর সন্তানাদি থাকে, আর যখন স্বামীর সন্তানাদি না থাকে, তখন হচ্ছে ওয়াইফ হচ্ছে এই 4 ভাগের 1 ভাগ পাবে। এখন এইভাবে আমরা দেখলাম তাইলে হাজবেন্ডের জন্য হচ্ছে 1/4, তারপর হচ্ছে হাফ। 1/4 হচ্ছে কখন? যখন হচ্ছে সন্তানাদি আছে, দেয়ার ইজ আ চাইল্ড। আর যখন কোনো সন্তানাদি নেই, তখন হচ্ছে নো চাইল্ড যদি হয়, তাহলে হাজবেন্ডের জন্য সরাসরি বরাদ্দ হচ্ছে 1/2 বা হাফ। আর সন্তানাদি থাকলে ওয়াইফের জন্য বরাদ্দ হচ্ছে 1/8। সন্তানাদি না থাকলে, এই যে যখন দেয়ার ইজ এ চাইল্ড অর চাইল্ড অফ দ্য সন অফ দ্য প্রপোজিটাস, আর দেয়ার ইজ নো চাইল্ড, যখন হচ্ছে মৃত ব্যক্তির কোনো সন্তানাদি থাকে না, তখন ওয়াইফের জন্য বরাদ্দ হচ্ছে 4 ভাগের 1 ভাগ। এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে স্বামী এবং স্ত্রী কখনোই সম্পত্তি পাওয়া থেকে বঞ্চিত হয় না, দে আর নেভার এক্সক্লুডেড। অর্থাৎ স্বামী মারা গেলে স্ত্রী অবশ্যই সম্পত্তি পাবে, স্ত্রী মারা গেলে স্বামী অবশ্যই সম্পত্তি পাবে। একজনের রেখে যাওয়া সন্তানাদির উপরে আরেকজনের সম্পত্তি প্রাপ্তির পরিমাণটা কম বেশি হয়, বাট তারা সম্পূর্ণভাবে বা পরিপূর্ণভাবে কখনো বঞ্চিত হয় না, যেমন ফাদার, মাদার, ব্রাদার, সিস্টার্স, সান, ডটার কারো দ্বারা বঞ্চিত হয় না। এখন একটা প্রশ্ন হচ্ছে আপনাদের জন্য, যে একজন মুসলিম পুরুষ ব্যক্তি তো মূলত একের অধিক, সর্বোচ্চ 4 পর্যন্ত বিয়ে করতে পারে। এখন তার মৃত্যুর সময় যদি তার 2 বা 3 কিংবা 4 জন স্ত্রী জীবিত থাকেন, তাহলে তারা কিভাবে সম্পত্তি পাবেন? কারো কোনো আইডিয়া আছে? কেউ ক্লু করতে পারবেন?
স্যার সেম সেম পাবে, যতটা সংখ্যা থাকবে তত দিয়ে ভাগ করে ফেলবো। কিভাবে পাবে? মানে 1/4 যদি ওয়াইফ থাকে 4টা, হ্যাঁ। তাহলে ছেলে মেয়ে থাকলে তাহলে 1/8, তো 1/8 এর পোর্শনটা দিয়ে দেন 4জন ওয়াইফের মধ্যে এটাকে ভাগ করে দিব, মানে 1/8 থাকবে। আচ্ছা, তো সেটা হচ্ছে যে 1/8 বা 1/4 যেটাই হোক না কেন, যদি একের অধিক স্ত্রী থাকেন তাহলে সবার জন্যই এটা বরাদ্দ, অর্থাৎ এটা তখন আবার তাদের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে হবে। এই যে লেখা দেখেন, ওয়াইফ ওয়ান ওর মোর, অর্থাৎ যদি ধরেন একজন স্ত্রী থাকে তাহলে সে সরাসরি 800 টাকার মধ্যে 100 টাকা পেয়ে যাবে। যদি হচ্ছে দুইজন স্ত্রী থাকে তাহলে 800 টাকার 1/8 কে আবার কি করব আমরা, 2 দিয়ে ভাগ দিব, তার মানে ভাগ করবো। 500 টাকা করে তখন এক একজন স্ত্রী পাবে। যদি চারজন থাকে তাহলে হচ্ছে 4×8 = 32, 1/38 এইভাবে পাবে, তাই না? আহ তারপরে হচ্ছে যদি একইভাবে যদি দেখা যায় যে 1/4 হচ্ছে, ধরেন কোনো সন্তানাদি নেই, যে ব্যক্তি মারা গেছে পুরুষের কোনো সন্তানাদি নেই, দুইজন স্ত্রী আছেন, তখন হচ্ছে একজন স্ত্রী 1/4 পাবে, দুইজন 1/4 পাবে, তাহলে প্রত্যেকের জন্য 1/4 হলে ইচ কত করে পাবে? 1/8, 1/8 ইচ, প্রত্যেকে পাবে 8/1 করে। যদি তিনজন থাকে তাহলে পাবে কত বলেন? 1/12 ইচ, তাই না? 3 দিয়ে ভাগ দিলে। যদি চারজন থাকে তাহলে কত হবে? 16। 1/16। এইভাবে আপনাকে ক্যালকুলেট করে আলাদা দেখাতে, পরীক্ষা যদি প্রশ্ন আসে যে 2 ওয়াইফস, তাহলে প্রথমে অঙ্কটা এইভাবে লিখতে হবে যে 1/8, ঠিক আছে, তারপর হচ্ছে এখানে নোট দিয়ে আপনার 2 ওয়াইফস, তো 1/8 দুইজন মিলে পাইলো, তাইলে একজন কত করে পাবে? 1/16 ইচ, ঠিক আছে, 1/16 ইচ ওয়াইফ, এখানে লিখতে হবে 1/16 ইচ ওয়াইফ। আর এজ এ হোল তারা হচ্ছে 1/8 পাবে। এইভাবে আমরা অঙ্কগুলো পরে দেখবো, আপাতত জাস্ট বললাম আর কি। তো এইভাবে আপনাকে পুরো জিনিসটা, তার মানে একের অধিক স্ত্রী থাকলে সবাই মিলে, সন্তানাদি থাকলে 8/1, সন্তানাদি না থাকলে 4/1 করে সম্পত্তি পাবে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা দু একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখি। আচ্ছা, এই অঙ্কটা আমরা একে একে করি। প্রথমে হাজবেন্ড, তারপর হচ্ছে ফাদার, তার যিনি মারা গেছেন তিনি একজন মহিলা, তার একজন হাজবেন্ড আছে এবং তার হচ্ছে একজন আপনার ফাদার আছে, ঠিক আছে। তার বাবাকে এবং তার হচ্ছে স্বামীকে সে জীবিত রেখে মারা গেছে। তাহলে বলেন হাজবেন্ড কতটুকু পাবে? হাফ পাবে। হ্যাঁ, হাফ। হাফ কেন? এখানে তো সন্তান নেই। আচ্ছা, আর কারো? হ্যাঁ, আচ্ছা, তাহলে হাজবেন্ডকে কত দিব আমরা? হাফ দিব, হাফ কি হিসেবে? যেহেতু কোনো সন্তান বা চাইবে না। শেয়ারার হিসেবে, তাই না? আর ফাদারকে কতটুকু দিব? ফাদারকে রেসিডিউয়ারি স্যার। হাফ। রেসিডুয়ার হিসেবে কতটুকু পাবে হাফ চলে গেলে? হাফ পাবে স্যার। হাফ। হাফ পাবে। হাফ রেসিডিউয়ারি হিসেবে। আচ্ছা, ফাদার এখানে রেসিডিউয়ারি কেন? আমরা প্রথম স্যার ক্লাসে কোনো পড়েছিলাম। চিলড্রেন নাই স্যার। হ্যাঁ, চিলড্রেন নেই প্রথম স্যার। ক্লাসে আমরা পড়েছিলাম যে মৃত ব্যক্তির কোনো কন্যা সন্তান থাকলে ফাদার পায় কত, আর পুত্র সন্তান থাকলে কত পায়, আর কোনো সন্তানাদি না থাকলে কত পায়। আমরা জেনেছিলাম যে মৃত ব্যক্তির কোনো পুত্র কন্যা সন্তান কেউ যদি না থাকে তাহলে বাবা পায় বাবা হয়ে যায় রেসিডুয়ারি, যা থাকবে অন্য শেয়ারদেরকে দেওয়ার পরে যা থাকবে পুরোটা হচ্ছে ফাদার পেয়ে যাবে। যদি মৃত ব্যক্তির কোনো পুত্র কন্যা সন্তান থাকে তাহলে বাবা পায় শেয়ারার হিসেবে হিসেবে 1/6। আর মৃত ব্যক্তির যদি কেবল কন্যা সন্তান বা সন্স ডটার, পুত্রের কন্যা এরকম কেউ থাকে তাহলে বাবা পায় 1/6 শেয়ারার হিসেবে, তারপরে যদি রেসিডুয়ারি হিসেবে কিছু থাকে তাহলে সেটাও পেয়ে যায়। অর্থাৎ ফাদারের তিনটা স্ট্যাটাস: ইফ দেয়ার ইজ এ সান, father gets only 1/6 as sharer; if there is no son but there is a daughter, father seeks 1/6 as sharer plus residuary if anything as residue left. And if there is no daughter or son, অর্থাৎ there is no child or issue of the propositors, father becomes absolutely
রেসিডিউয়ারি, সে সরাসরি যা থাকবে ওইটা রেসিডিউয়ারি সে পেয়ে যাবে। তাহলে হাজবেন্ডকে হাফ দিলাম এখানে কেন? বিকজ মৃত ব্যক্তি অর্থাৎ ওয়াইফের কোনো সন্তানাদি নেই। তাহলে এখানে 4 ওয়াইফস আমরা প্রথমে কত করে দিব তাদেরকে? 4 ওয়াইফসকে প্রথমে 1/4। স্যার 1/4। 1/4, কারণ ওয়াইফের হচ্ছে হাজবেন্ডের চেয়ে অর্ধেক, তাইলে 1/4 আমরা শেয়ার হিসেবে দিব তাদেরকে একসাথে, তাই না? তারপরে পাশে আরেকটা ব্র্যাকেট দিয়ে লিখবো। এখন এই 1/4 কে আবার 4টা ওয়াইফের মধ্যে ভাগ করে দিতে হবে না? তাহলে এটাকে কি করব আমরা? কিভাবে ভাগ করব? 1/4 ভাগ 4, এটা অনেকে বুঝবে না, তাইলে আমরা একটু ভাগ করে দেখাই। 1/4 ভগ্নাংশকে ভাগ করতে গেলে কি করতে হয়? এটাকে গুণ করে ফেলতে হয় উল্টাই দিয়ে, তাই না? জি। তাইলে কত হবে? 1/4, তাই না? 4কে উল্টাই দিলে 1/4 হয়। এখানে হচ্ছে আপনার 4-এর নিচে একটা হর আছে 1 উজ্জ, তাই না? একটা ডিনোমিনেটর আছে, একটা অনুল্লেখিত উজ্জ, তাইলে ডিনোমিনেটরটাকে নিউমিনেটর বানিয়ে ফেলতে হবে, লব বানিয়ে ফেলতে হবে, আর লবকে হর বানিয়ে ফেলতে হবে। তাহলে 1/4 ইন্টু 1/4 ইকুয়াল টু কত হয়? 1/16 ইচ। ইচ ওয়াইফ মানে প্রত্যেক ওয়াইফ পাবে 1/16 করে। আচ্ছা, আর ফাদারকে কত দিব? 1/4 যদি 4জন ওয়াইফ পায় তাহলে ফাদার ফাদার এখানে কি রেসিডিউয়ারি নাকি শেয়ারার? স্যার রেসিডিউয়ারি। রেসিডিউয়ারি। ফাদার রেসিডিউয়ারি, বিকজ কোনো অন্য কোনো সন্তানাদি নাই। তাহলে 1/4 যদি আমরা দিয়ে থাকি তাহলে কত থাকে আর? থ্রি 3/4। বাই 3/4। এখানে ফাদার হচ্ছে রেসিডিউয়ারি হিসেবে পাবে 3/4। এখন বলতে পারেন যে এই 3/4 কোত্থেকে আসতো? অনেকে প্রশ্ন করতে পারে, চলেন দেখি। 1/4 ওয়াইফকে দিয়েছি, তাইলে আমরা 1 থেকে 1/4 দিয়েছি, তাইলে ওইটাকে আমরা আপনার স- হর সমান হরে নিয়ে আসবো 4। 4 একে 4 -1, এই যে 1, 4 দিয়ে 4-এর ভাগ দিলে 1, 1 1 গুণ, এগুলো তো ক্লাস 1-এর অঙ্ক, তো এই কারণে দিকে না যাচ্ছি। তাইলে এই দেখেন 4 থেকে 1 গেলে 3, এই 4/3 থাকছে আপনার এই ফাদারের জন্য। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের মেইনলি আর কি। তাহলে এইটা একটু করি, পরেরটা হাজবেন্ড মাদার ফাদার, এখানে কে কতটুকু পাবে বলেন? এখানে আহ প্রথমে হাজবেন্ডকে দিব নাকি প্রথমে মাদারকে দিব? হাজবেন্ডকে। কেন বলেন? আচ্ছা, প্রথমে প্রথমে হাজবেন্ডকে না দিয়ে প্রথমে একটু মাদারকে দেই আমরা। অঙ্কটা যদি আগে করেছি মনে মনে করতে পারেন কেউ? প্রথমে মাদারকে দেই, সন্তানাদি না থাকলে মাদার কতটুকু পায়? স্যার 1/3। 1/3 শেয়ারার হিসেবে, তাই না? আচ্ছা, তারপরে হাজবেন্ডকে দিলাম, হাজবেন্ডকে এখন কত দিব সন্তানাদি না থাকলে? হাফ দিব। হাফ। তাইলে এখন ফাদার এখানে কি রেসিডুয়ারি নাকি শেয়ারার? স্যার রেসিডিউয়ারি। রেসিডুয়ারি, কারণ এখানে কোনো সন্তানাদি নাই, তাহলে রেসিডুয়ারি এই, তাইলে এই দুইটা যোগ করতে হবে না প্রথমে? ফাদারের রেসিডিউ কতটুকু এটা বের করার জন্য তো বাকি যে দুইজন শেয়ারারকে দিয়েছি কতটুকু সেটা আগে বের করতে হবে। তাহলে এটা বের করব কিভাবে? হাফ আর মানে 1/2 আর 1/3, এটাকে কততে নিব তাইলে আমরা? হ্যাঁ, 3/6, তাই না? আর এটা কত যাবে? 2 বাই কত? 2/6, তাই না? 3/1 কে 6 নিতে গেলে আমরা, এটা হচ্ছে 6/2, এটা 6/3, তাহলে 6/3 প্লাস 6/2 যোগ দিলে কত হবে? 5/6। 6। তাহলে 5/6 যদি হাজবেন্ড এবং মাদার একসাথে পায় তাহলে ফাদারের জন্য থাকলো কতটুকু? 1/6। আচ্ছা, 1/6 বড় নাকি 1/3 বড়? 1/3। 1/6 এর ডাবল হয়ে যাচ্ছে মাদারের জন্য 1/3। তাহলে ওই যে সমান শ্রেণীর একজন পুরুষ নারীর চেয়ে দ্বিগুণ পায়, এই নিয়মের এখানে কি ব্যতিক্রম। হয়েছে? ব্যতিক্রম হয়ে গেছে, ব্যত্যয় ঘটে গেছে। এই কারণে এটা সমাধান দেওয়ার জন্য ওমর রাদিয়াল্লাহু বলছেন যে যদি স্পাউসদের মধ্যে একজন জীবিত থাকে অর্থাৎ হাজবেন্ড কিংবা ওয়াইফ, আর সাথে যদি ফাদার এবং মাদার বোথ জীবিত থাকে, তাহলে প্রথমে মাদারকে দেয়া যাবে কি যাবে না? যাবে না। প্রথমে মাদারকে দেয়া যাবে না। ঠিক আছে, প্রথমে হাজবেন্ডকে দিতে হবে, মানে স্পাউসকে দিতে হবে। তাহলে আমরা স্পাউসকে দিলাম, হাজবেন্ডকে হাফ। তাহলে স্পাউসকে হাজবেন্ডকে হাফ দেওয়ার পরে কত থাকলো? বাকি হাফ থাকলো। বাকি হাফের মধ্য থেকে মাদারকে দিতে হবে, তাহলে মাদারকে আমরা দিব 1/3 অফ হাফ। ঠিক আছে, তাহলে 1/3 অফ হাফ দিলে কত হয়? 1/6, তাই না? এইবার হাফ প্লাস 1/6 যোগ করলে কত হয় দেখেন। তাহলে 1/6 কে আমরা হাফকে কনভার্ট করি 6, মানে সমান হর হর বিশিষ্ট ভগ্নাংশে, কত হবে তাইলে? 3/6। তাহলে 3/6 প্লাস 1/6 যোগ দিলে কত হচ্ছে? 4/6। তাহলে থাকলো কত ফাদারের জন্য?
2/6। 6। এইবার দেখেন ফাদার এটা ডাবল হয়ে গেছে। এইভাবে আচ্ছা এটাকে বলা হয় অমরিয়াতান। ঠিক আছে, এই অঙ্কটাকে বলা হয় আপনার অমরিয়াতান। অমরিয়াতান রুল, অর্থাৎ এটা ওমর রাদিয়াল্লাহু যেহেতু চালু করেছেন, সুতরাং এটা হচ্ছে অমরিয়াতান রুল। আচ্ছা, এইভাবে হচ্ছে হাজবেন্ড মাদার এবং ফাদারকে দিতে হবে। সো এই প্রশ্নটা খুবই কমন, মানে এই অঙ্কটা প্রায় পরীক্ষায় আসে এবং ভাইভাতে আপনাকে খাতা কলম হাতে ধরিয়ে দিয়ে বলতে পারে যে অঙ্কটা একটু করে দেখান। তো দেখবেন প্রথমে সরাসরি নিয়মটা রাখতে গিয়ে সবাই প্যাচ গুজ লাগাই দেয়। ঠিক আছে। আচ্ছা, এই চারটা গেল, এই তিনটা গেল, তাহলে আমরা আমাদের হাজবেন্ড এবং ওয়াইফটা দেখলাম। এখন আমরা হচ্ছে পরেরটাতে প্রবেশ করি, ডটার এবং সন্স ডটারে। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। এখন আমরা প্রবেশ করছি সবচেয়ে কঠিন কিছু নিয়ম শিখতে। সেটা হচ্ছে শেয়ারস অ্যালটেড টু দ্য ডটার অ্যান্ড সন্স ডটার। সো কন্যা এবং পুত্রের কন্যা, অর্থাৎ প্রচলিত বাংলা ভাষায় যাকে বলে যে মেয়ে এবং হচ্ছে নাতনি, তাই না? সো এই দুজন কিভাবে সম্পত্তি পায়, অর্থাৎ তার মানে যিনি মারা গেছে তিনি হচ্ছে হয় গ্র্যান্ডফাদার, ফাদার অথবা গ্র্যান্ডফাদার, অথবা হচ্ছে আপনার মাদার অথবা গ্র্যান্ডমাদার। অর্থাৎ মা কিংবা পিতা কিংবা মাতামহ বা পিতামহ যখন মারা যান, তখন ওই কন্যা কিংবা পুত্রের কন্যা কিভাবে মাতামহ তো না, সন্স ডটার হচ্ছে মেইনলি আপনার, না ঠিক আছে, মাতামহ ঠিক আছে। সো এই সন্স ডটার এইভাবে কিভাবে সম্পত্তি পায়, এই দুই শ্রেণী। তো প্রথমে আমরা একটু নিয়মটা দেখে নিই, তারপরে হচ্ছে আমরা অঙ্কগুলো প্র্যাকটিক্যালি করব। দেখেন ডটারের ক্ষেত্রে মোটামুটি সহজ, কমপ্লেক্সিটিটা হচ্ছে সন্স ডটারের ক্ষেত্রে এরাইজ করে। ডটারের ক্ষেত্রে তিনটা পদ্ধতি। একটা হচ্ছে যিনি মারা গেছেন তার যদি কোনো পুত্র সন্তান না থাকে, তাহলে কন্যা পায় 2/1 অথবা 3/2। এটা কি, এটা একটু পরে এক্সপ্লেন করছি। আর যিনি মারা গেছে তার যদি কোনো পুত্র সন্তান থাকে, তাহলে কন্যা কি হয়ে যায়? কন্যা কনভার্টেড ইনটু এ রেসিডিউয়ারি। আমরা বলেছিলাম যে কিছু কিছু আপনার আসাবা মা গাইরিহি বলেছিলাম, তাই না? যে কিছু কিছু শেয়ারার হচ্ছে আপনার কখনো কখনো আরেকজন রেসিডিউয়ারির উপস্থিতিতে রেসিডিউয়ারি হয়ে যায়, অন্যদের সাথে রেসিডিউয়ারি হয়ে যায়। আমরা জেনেছিলাম যে শেয়ারার তিন রকমের: ডিরেক্ট শেয়ারার, ইনডিরেক্ট শেয়ারার, সাবস্টিটিউটেড শেয়ারার। তো ইনডিরেক্ট শেয়ারার কারা? এই যে যারা হচ্ছে অন্য রেসিডিউয়ারির সাথে নিজেরা রেসিডিউয়ারি হয়ে যায়, যেমন ডটার সানের উপস্থিতিতে আপনার কি হয়ে যায়? রেসিডিউয়ারি হয়ে যায়। সিস্টার ব্রাদারের উপস্থিতিতে রেসিডিউয়ারি হয়ে যায়। তারপরে হচ্ছে আপনার সানস ডটার সানের উপস্থিতিতে রেসিডিউয়ারি হয়ে যায়। এই তিনজনকে দেখেছিলাম। সো একইভাবে ডটার নর্মালি শেয়ারার, বাট যদি দেখা যায় মৃত ব্যক্তির একজন পুত্র থাকে, অর্থাৎ বাই দ্য প্রেজেন্স অফ এ সান, বাই দ্য প্রেজেন্স অফ এ সান, ডটার কনভার্টেড ইনটু রেসিডিউয়ারি, ডটার হয়ে যায় আপনার অবশিষ্টাংশ ভোগীতে পরিবর্তিত হয়ে যায়, রূপান্তরিত হয়ে যায়। সো প্রথমে ডটার যখনই অঙ্কে থাকবে, প্রথমেই দেখতে হবে ডটারের পাশে কোনো সন আছে কিনা, অর্থাৎ যিনি মারা গেছে তার রেখে যাওয়া ওয়ারিশদের মধ্যে বা উত্তরাধিকারীদের মধ্যে কোনো পুত্র আছে কিনা, সন আছে কিনা। সন থাকলে সন যেভাবে রেসিডিউয়ারি হবে, ডটারের সাথে সাথে রেসিডিউয়ারি হয়ে যাবে এবং ডটার পাবে সনের অর্ধেক। আচ্ছা, যদি মৃত ব্যক্তির কোনো পুত্র সন্তান না থাকে, কোনো সান না থাকে, তাহলে আমাদেরকে দেখতে হবে যে ডটার কয়জন আছে। যদি ডটার একজন থাকে, তাহলে ওই ডটার পাবে হাফ, অর্থাৎ এইটা। আর যদি দেখা যায় যে মোর দেন ওয়ান ডটার থাকে, একের অধিক ডটার, ঠিক আছে, মোর দেন ওয়ান ডটার, যে একের অধিক ডটার, তখন আপনার ওই সবগুলো ডটার মিলে পাবে হচ্ছে, সবগুলো ডটার মিলে পাবে 3/2, মানে 2/3। এই যে এটা 2/3। ইফ মোর দেন ওয়ান, দেখেন লিখেছি আমরা ইফ মোর দেন ওয়ান। সো এই হচ্ছে ডটারের নিয়ম, যে মৃত ব্যক্তির যদি কোনো পুত্র সন্তান থাকে, তাহলে ডটার হচ্ছে পুত্র সন্তানের সাথে রেসিডুয়ারি বা অবশিষ্টাংশভোগী হয়ে যায়। আর যদি মৃত ব্যক্তির কোনো পুত্র সন্তান না থাকে, তাহলে ডটার হয় হাফ পাবে অথবা 3/2 পাবে। যদি একজন কন্যা সন্তান থাকে তাহলে পাবে হাফ, আর যদি একের অধিক কন্যা সন্তান থাকে তাহলে তারা সবাই মিলে পাবে 3/2। সবাই মিলে 3/2 যদি পায়, তার মানে কি? তার মানে ধরেন তিনজন কন্যা আছে, 3 ডটার্স, তাহলে তারা সবাই মিলে পাবে 2/3। তার মানে একজন কত করে পাবে? 2/9 ইচ, তাই না? তারা হচ্ছে প্রত্যেকে পাবে 9/2 করে। এই হচ্ছে আপনার ডটারের ক্ষেত্রে নিয়মটা। আচ্ছা, এখন কথা হচ্ছে ডটার কি কারো দ্বারা এক্সক্লুডেড হয়? উত্তর হচ্ছে না, ডটার কারো দ্বারা এক্সক্লুডেড হয় না।
ডটার অবশ্যই সম্পত্তি পাবে। এটা হচ্ছে সে যেহেতু ডিরেক্ট লিনিয়াল ডিসেন্ডেন্ট, একেবারে সরাসরি নিম্নগামী বংশধর, সুতরাং সে সম্পত্তি থেকে বঞ্চিত হয় না। সো ডটারের ক্ষেত্রে আমরা নিয়মটা জানলাম যে ডটার যদি একজন থাকে, পুত্র সন্তান যদি না থাকে তাহলে ডটার পায় অর্ধেক, আর যদি পুত্র সন্তান একজন যদি হয়, আর ডটার পুত্র সন্তান না থাকলে ডটার যদি একের অধিক হয় তাহলে তারা পায় 3/2 সবাই মিলে। তার মানে প্রত্যেকে যতজন থাকবে ততজন দিয়ে আবার 3/2 ভাগ দিতে হবে, আর ডটার কারো দ্বারা এক্সক্লুডেড হয় না। এখন কথা হচ্ছে সানস ডটার। সানস ডটার তো ডটারের শুনলে মনে হচ্ছে যে সানস ডটার হচ্ছে ডটারের সাবস্টিটিউটেড শেয়ারার। যেমন ফাদার্স ফাদার হচ্ছে ফাদারের সাবস্টিটিউটেড শেয়ারার, মাদার্স মাদার হচ্ছে মাদারের সাবস্টিটিউটেড শেয়ারার, তারপরে হচ্ছে ফাদার্স মাদার হচ্ছে আপনার এই মাদারের সাবস্টিটিউটেড শেয়ারার। সো এইভাবে মনে হচ্ছে যে তাহলে ডটারের সন্স ডটার তো ডটারের সাবস্টিটিউটেড শেয়ারার হওয়ার কথা না। দেখেন ডটার আর সন্স ডটার কিন্তু দুইটা দুই বংশের। ডটার হচ্ছে ডিরেক্ট কন্যা, আর সন্স ডটার হচ্ছে পুত্রের কন্যা। সো দুইটা দুই শাখা, দুইটা আলাদা আলাদা ব্রাঞ্চ, দুইটা আলাদা আলাদা লাইন। সো সন্স ডটার ডটারের কি না সাবস্টিটিউটেড শেয়ারার না। সন্স ডটার হচ্ছে একজন ইন্ডিভিজুয়াল ইন্ডিপেন্ডেন্ট শেয়ারার, কিন্তু ডটারের দ্বারা সে এফেক্টেড হয় কখনো কখনো। কিভাবে হয় সেটা আমরা, সেটাই মূলত মানে নিয়মটাকে জটিল করে দিয়েছে। সো প্রথমত সানস ডটার কিছুটা ডটারের মতো। সানস ডটারের ক্ষেত্রেও দেখেন বলছে সানস ডটার যদি একজন হয়ে থাকে, ইফ ওয়ান, সানস ডটার যদি একজন হয় তাহলে সানস ডটার প্রথমত পাবে হাফ হিসেবে, যদি একজন হয়। আচ্ছা, আর যদি একের অধিক হয় তাহলে ওই ডটারের মতোই পাবে 2/3, 3/2 হিসেবে। কিন্তু শর্তগুলো কি? সানস ডটারের ক্ষেত্রে শর্তগুলো বেশ কয়েকটা শর্ত। শর্তটা হচ্ছে যে দেয়ার ইজ নো সান অফ দ্য প্রপোজিটর। সানস ডটার তখনই পাবে যখন মৃত ব্যক্তির কোনো পুত্র থাকবে না, প্রথমত, মানে উপরের নিয়মে অর্ধেক এবং 3/2 অনুযায়ী। দ্বিতীয়ত দেয়ার ইজ নো নিয়ারার অর ইকুয়াল সানস সান। এইটার কথাটার মানে কি? যে সানস ডটার মানে কি? সানস ডটার মানে হচ্ছে মৃত ব্যক্তির দ্বিতীয় সিঁড়ি। প্রথম সিঁড়িতে হচ্ছে সান, দ্বিতীয় সিঁড়িতে হচ্ছে সানস ডটার। এখন সানস ডটারের নিচে দেখেন এই যে লিখে রেখেছি হাউ লো সয়েভার, মানে যত নিম্নগামী হোক না কেন, পুত্রের কন্যা মানে পুত্রের কন্যা, পুত্রের পুত্রের কন্যা, তার পুত্রের কন্যা, তার পুত্রের কন্যা, এভাবে যত নিচেই যান না কেন সবাই ইনক্লুডেড। সো তার মানে ধরেন এখানে প্রপোজিটাস পি, তারপরে হচ্ছে তার, এখানে হচ্ছে তার একজন সান, এখানে হচ্ছে তার আরেকজন সান, তার এটা হচ্ছে তার সানস ডটার। আবার ধরেন এই সানের আরেকজন সান আছে, তার হচ্ছে আবার আরেকজন সানস ডটার আছে। তাহলে এই সানস ডটার পাবে কখন? যখন এই সানস ডটার না থাকবে। তাহলে এই সানস ডটার আর এই সানস ডটারের মধ্যে কোনটা নিকটবর্তী? ডানেরটা নাকি বামেরটা? ডানেরটা। ডানেরটা। তো আমরা আগে জেনেছিলাম যে শেয়ারারদের মধ্যে একটা প্রিন্সিপাল হচ্ছে কি, দ্য নিয়ারার মাস্ট এক্সক্লুড দ্য মোর রিমোট, তাই না? নিয়ারার ইন ডিগ্রি এক্সক্লুডস দ্য রিমোট। যে সম্পর্কের দিক থেকে নৈকট্যতম যিনি, নিকটতম যিনি, নৈকট্যবর্তী যিনি, তিনি দূরবর্তী একই সম সম্পর্কের দূরবর্তী আত্মীয়কে কি করে? বঞ্চিত করে। তাহলে এই জিনিসটা বোঝানোর জন্য এখানে বলছে যে একজন সানস ডটার তখনই পাবে যখন দেয়ার ইজ নো নিয়ারার অর ইকুয়াল সানস সান। আপনার যে যখন একজন নিকটতম অথবা সমান সম্পর্কের একজন সান না থাকবে, তাহলে এই সানস ডটার কখন পাবে? দেয়ার আর নো ইকুয়াল অর সান সান। তাহলে এই সান উপস্থিতিতে কি সানস ডটার পাবে? এই সান ডটার পাবে না। পাবে না, কারণ এটা হচ্ছে নিয়ার আর সান আছে, তাই না? কারণ এর মাধ্যমে, আরেকটা কারণে পাবে না কেন? কারণ এই সানসেটার এর মাধ্যমে এসেছে, সানের মাধ্যমে এসেছে। তাহলে আমরা আগে কি জেনেছিলাম যে আ পারসন হু ইজ রিলেটেড টু দ্য ডিসিজ থ্রু অ্যানাদার মাস্ট নট গেট ইন দ্য প্রেজেন্স অফ দ্যাট আদার পারসন। যে যে ব্যক্তি মৃত ব্যক্তির সাথে অন্য কারো মাধ্যমে সম্পর্কযুক্ত, তিনি ওই অপর ব্যক্তি যতদিন জীবিত আছে ততদিন তিনি পাবেন না। সো এই কারণে সানস ডটা ততক্ষণ পর্যন্ত পাবেন না যখন নিয়ারার সানস সান থাকবে অথবা ইকুয়াল সান সান থাকবে। এখানে যদি ধরেন আবার এই সানসোটারের সাথে একই সাথে আরেকজন সান সান থাকে তাইলেও পাবে না। কেন পাবে না বলেন তো? ইকুয়াল সান সান থাকলে, কারণ ইকুয়াল সান সানের উপস্থিতিতে সে কি হয়ে যাবে? রেসিডিউয়ারি হয়ে যাবে। ওই যেরকম ডটার সানের উপস্থিতিতে রেসিডিউয়ারি হয়ে যায়, সানস ডটারও ইকুয়াল সানস সানের উপস্থিতিতে রেসিডিউয়ারি হয়ে যায়। এই কারণে এই দ্বিতীয় নাম্বার শর্তটাতে জুড়ে দিয়েছে। দ্বিতীয় নাম্বার শর্তটাতে আমরা বলছি যে দেয়ার ইজ নো নিয়ারার অর ইকুয়াল সান সানস।
এইটা হচ্ছে ডটারের ক্ষেত্রে দ্বিতীয় কমপ্লেক্স, সানস ডটারের ক্ষেত্রে দ্বিতীয় কমপ্লেক্সিটিটা। সানস ডটারের ক্ষেত্রে সবচেয়ে পিকিউলিয়ার বিষয়টা হচ্ছে 3 নম্বরে, যেটা যে দেয়ার ইজ নো ডটার অর নিয়ারার সানস ডটার। সানস ডটার আর একই সাথে যদি একজন মৃত ব্যক্তির ডটার এবং সানস ডটার জীবিত থাকে, তাহলে ব্যাপারটা একটু কমপ্লেক্স হয়ে যায়, যেটা এই যে দেখেন পরের বক্সে এসে আমরা বলছি। যে যদি দেখা যায় মৃত ব্যক্তির, আমরা বললাম যে মৃত ব্যক্তির সানস ডটার পাবে প্রথমত হাফ। কখন হাফ পাবে? যখন মৃত ব্যক্তির কোনো পুত্র সন্তান নেই এবং একমাত্র একজন সানস ডটার আছে। তারপরে হচ্ছে আপনার যখন মৃত ব্যক্তির হচ্ছে আহ, আপনার একের অধিক সানস ডটার থাকে কিন্তু তার কোনো পুত্র সন্তান থাকে না, অথবা নিকট সমান ডিগ্রি বা সমান সম্পর্কের কোনো সান থাকে না, তখন একাধিক সানস ডটার মিলে 2/3 পায়। আর যদি মৃত ব্যক্তির সানস সানস ডটারের সাথে সমান সম্পর্কের একজন সানস থাকে, তাহলে সানস ডটার রেসিডুয়ারি হয়ে যায়। এই যে লাস্ট লাইনে লেখা যে সানস ডটার কনভার্টেড ইনটু রেসিডুয়ারি বাই দ্য প্রেজেন্স অফ এ সান ইকুয়াল অর ইভেন লোয়ার গ্রেড। এটা একটা দুইটা বিশেষ ব্যতিক্রম অঙ্ক আছে, সেটা আমরা দেখাবো যে কখনো কখনো একজন সানস ডটার তার চেয়ে আরো দূরবর্তী সানের উপস্থিতিতেও রেসিডুয়ারি হয়ে যায়। এক্সক্লুসিভ দুইটা অঙ্ক পরে আমরা জানবো। বাট আপাতত আমরা জানলাম যে সানস ডটার তার সমান সম্পর্কের সানের উপস্থিতিতে রেসিডুয়ারি হয়ে যায়, আর তার চেয়ে নিকটবর্তী সান থাকলে সে সম্পত্তি পায় না। নিকটবর্তী সানের অনুপস্থিতিতে সে যদি একজন হয় তাহলে সে অর্ধেক পায়, আর যদি একাধিক হয় তাহলে 3/2 পায়। এখন কথা হচ্ছে, যখন মৃত ব্যক্তির একই সাথে ডটার এবং সানস ডটার থাকে, তখন অবস্থাটা কি দাঁড়ায়? তখন সানস ডটার পায় 1/6। এই যে দেখেন সানস ডটার 1/6 পায় যখন মৃত ব্যক্তির কোনো পুত্র সন্তান নেই, নিকটতম কোনো পুত্রের পুত্র থাকে না, বাট দেয়ার ইজ এ ডটার অর নিয়ারার সানস ডটার। অর্থাৎ বোল্ড করে দিয়েছি যে মৃত ব্যক্তির একই সাথে একজন ডটার আছে এবং একই সাথে একজন সানস ডটার আছে। যেমন ধরেন এখানে হচ্ছে একজন প্রপোজিটাস কে আমরা ধরেন দিলাম প্রপোজিটাস, যে সে মারা যাওয়ার সময় তার একজন ডটার আছে, আবার একই সাথে তার একজন সানস ডটার আছে। তাহলে ডটার কত পাবে বলেন তো? ওই প্রথম নিয়ম অনুযায়ী একা থাকলে, কোনো পুত্র সন্তান না থাকলে পাবে হাফ। হাফ। আচ্ছা, এখন হাফ হাফ। হাফ ডটারকে দিলাম, তাহলে সানস ডটারও একা থাকলে হাফ পায়। আচ্ছা, সানস ডটার এখানে হাফ পাবে না, সানস ডটার পাবে এখানে 1/6। কারণটা কি? একজন মৃত ব্যক্তির কন্যা সম্পর্কীয় যত আত্মীয় আছে, অর্থাৎ ডটার, সানস ডটার, সানস ডটার, সানস এভাবে যত থাকবে তাদের সবার জন্য সর্বোচ্চ বরাদ্দ হচ্ছে 2/3। তাহলে দেখেন হাফ আর 1/6 যোগ করলে কত হয়? হাফ প্লাস 1/6 যোগ করলে কত হয়? 6। আর এখানে 3 প্লাস 1 সমান 4/6। 4/6 কত? 2/3। 4/6 এর 2/3 না? 2 দিয়ে ভাগ দিলে 2, আর 2 দিয়ে ভাগ দিলে 3। এই হচ্ছে কন্যা। এই যে দেখেন লিখে রেখেছি যে ডটার এন্ড সানস ডটার্স টুগেদার গেট ম্যাক্সিমাম 2/3 অ্যাজ শেয়ারার এক্সেপ্ট ইন কেস অফ রাদ। রাদের ক্ষেত্রে আমরা ব্যাপারটা ভিন্ন। রাদের নিয়মটা আমরা যখন জানবো তখন দেখবো, যখন প্রত্যেকটা নিয়মের আবার কিছু ব্যতিক্রম আছে, এই কারণে মুসলিম ইনহেরিটেন্সটা এত জটিল। আচ্ছা, তাহলে ডটারের উপস্থিতিতে সানস ডটার 1/6 পায়, এটা মাথায় ঢুকেছে তো নাকি? যে আর বাকি যে শর্তগুলো, ডটারের সম্পত্তি পাওয়ার বাকি যে শর্তগুলো, যে কোনো সান নাই, ইকুয়াল সানস, নিয়ারার কোনো সান, নিয়ারার কোনো সানস নাই, এই শর্তগুলো আবার ফুলফিল করতে হবে। ডটার এবং সানস ডটারের ক্ষেত্রে ম্যাক্সিমাম শর্তই সেম, বাট একটা এক্সেপশন হচ্ছে যে সানস ডটার হচ্ছে অন্য কোনো ডটার থাকলে সে পেয়ে যাবে 1/6, আর অন্য কোনো ডটার না থাকলে সে আসলে মূলত ডটারের হিসেবে পায়। আর সানস ডটারও সান দ্বারা এক্সক্লুডেড হয়, নিয়ারার সানস সান দ্বারা এক্সক্লুডেড হয়। আরেকটা পিকুলিয়ারিটি আছে, দেখেন এক্সক্লুডেড বাই এর অপশনে লেখা আছে যে ডটার, সানস ডটার এক্সক্লুডেড বাই কি 2 or more daughters, অথবা 2 or more nearer sons daughter, 1 daughter plus 1 or more nearer sons daughter। এই কথাগুলোর মানে কি? আমরা দেখেছি ডটার এক্সক্লুডেড হয় না কারো দ্বারাই, বা সানস ডটার এক্সক্লুডেড হয় অনেকের দ্বারাই। কার কার দ্বারা এক্সক্লুডেড হয় ভালো করে খেয়াল করেন। যে প্রথমত সান দ্বারা এক্সক্লুডেড হয়, সানস ডটার সান দ্বারা এক্সক্লুডেড হয়।
কারণ আমরা শর্ততেই দেখেছি যে কোনো পুত্র সন্তান না থাকলে কেবল সানস ডটার সম্পত্তি পায়। সুতরাং এই শর্তগুলোর সাথে এক্সক্লুশনের একটা সমন্বয় থাকবে, যেটা শর্তর মধ্যে দেওয়া আছে এক্সক্লুশনের সেটাই থাকবে। সো তাহলে সানস ডটার সান দ্বারা এক্সক্লুডেড হয়, তারপরে হচ্ছে নিয়ার আর সানস দ্বারা এক্সক্লুডেড হয়। এটার মানেটা কি একটু পরে ব্যাখ্যা করছি। অর্থাৎ ধরেন একজন মারা গেছে, তার সানস 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 ডটার আছে এবং একই সাথে তার সানস সানও আছে। তাহলে সানস সান যেহেতু তার নিকটতম, সান দ্বারা যেহেতু সানস ডটার এক্সক্লুডেড হয়, সুতরাং সানস সান দ্বারা সানস সানস ডটার এক্সক্লুডেড হবে, কারণ নিকটতম পুত্র। আচ্ছা, তারপরে পিকুলিয়ারিটি হচ্ছে এইটা যে টু অর মোর ডটার্স, যদি একজন মৃত ব্যক্তির দুইয়ের অধিক মানে একের অধিক কন্যা সন্তান থাকে, তাহলে সন্স ডটার বা পুত্রের কন্যা কোনো সম্পত্তি পায় না। কেন পায় না, কেউ কি আজ করেও বলতে পারবেন? বলেন। আমরা বলছি যে যদি মৃত ব্যক্তির একাধিক কন্যা সন্তান থাকে, একের অধিক, তাহলে তার পুত্রের কন্যা বা সানস ডটার কোনো সম্পত্তি পায় না, পুত্রের কন্যা এক্সক্লুডেড হয়ে যায়। এটার কারণটা কি কেউ বলতে পারবেন? আমি বলেছি নিয়মটা অলরেডি। আমরা বলেছিলাম যে মৃত ব্যক্তির কন্যা সম্পর্কীয় ব্যক্তি সকলের জন্য সর্বোচ্চ বরাদ্দ কত? টু টু থার্ড। থার্ড। তাহলে একের অধিক ডটার থাকলে তারা কতটুকু পাবে? টু থার্ড পাবে। তারা তো টু থার্ড পেয়ে যাবে। ইফ মোর দেন ওয়ান ডটার, তাহলে টু থার্ড যদি একের অধিক ডটারকে দিয়ে দেয়, আর কি ডটার সম্পর্কীয় আরেকজন সানস ডটারকে দেওয়ার সুযোগ আছে? না। নাই। এই কারণে সানস ডটার gets excluded by the presence of more than one daughter, অর্থাৎ টু অর মোর ডটার্স। দুই, তিন, চার, পাঁচ যতজনই থাকুক, এরকম ডটার থাকলে তাদেরকে 3/2 দেওয়ার পরে আসলে আর কিছু দেওয়ার থাকে না সানস ডটারকে। ওই যে আমরা উইলসনের কথাটা বলেছিলাম যে মুসলিম ল অফ ইনহেরিটেন্স হচ্ছে পৃথিবীতে এত সফিস্টিকেটেড একটা সিস্টেম, যেমন কি নন বিলিভার যারা বা ইসলামিক রিলিজনে বিশ্বাস যারা করে না, তারাও বলে যে নো ম্যান ক্যান প্রডিউস such a compact, complete and sophisticated mathematical formula or system. এটা এমন একটা ইকোসিস্টেমের মতো যে একটার সাথে আর একটা খাপে খাপ জড়িয়ে যায়, কোনোটার সাথে কোনোটা সংঘর্ষ মানে আসলে থাকে না। সো দুইয়ের অধিক কন্যা সন্তান থাকলে যেহেতু আপনি 3/2 তাদেরকে দিয়ে দিচ্ছেন, সানসেটারকে দেওয়ার আসলে আর তখন কোনো সুযোগ নাই। আচ্ছা, এখন কথা হচ্ছে, দেখেন বলছে সানসেটার এক্সক্লুডেড বাই টু অর মোর নিয়ার আর সানসেটার্স। এটার মানেটা কি? অঙ্কটা দেখেন যে ধরেন এখানে মৃত ব্যক্তি প্রপোজিটাস, একজন ব্যক্তি মারা গেল প্রপোজিটাস, ঠিক আছে। তার প্রথম পুত্র, সে তার পূর্বে মারা গেছে, তার আরেকটা পূর্ব, সেও তার পূর্বে মারা গেছে। এই সান একজন ডটার রেখে মারা গেল, ঠিক আছে। আবার এই সানের আরেকজন সান আছে, সেও মারা গেছে, তার একজন ডটার আছে। আচ্ছা, এখন এইটাও হচ্ছে সানস ডটার, ইনি, আর ইনি হচ্ছে সানস ডটার। আচ্ছা বলেন তো এখানে কে সম্পত্তি পাবে? এই সানস ডটারকে যদি আমরা কি দেই, আপনার 1/6 দেই, তাইলে এ কত পাবে? এই সানসটারকে যদি আমরা হাফ দেই, কারণ ডটার তো নাই এখানে, তাহলে সানসটার কত পাবে? হাফ। তাহলে এই সানসটারকে হাফ দিলে এই সানসটার পাবে 1/6। আচ্ছা, এখন যদি এই সানের যদি আসলে একাধিক ডটার থাকে, তাইলে এই ডটার আর এই ডটার দুজনকে আমরা কত দিব? দুইজন সানস ডটার, দুইজন সানস ডটারকে আমরা কত দিব? 2/3। তাহলে আরেকটু নিম্নগামী সানস ডটারকে কি আর সম্পত্তি দেওয়ার সুযোগ আছে? না। নাই, কারণ 2/3 অলরেডি এক্সস্টেড হয়ে গেছে। এই কারণেই বলছে টু অর মোর নিয়ারার সানস ডটার, যে সানস ডটার ইজ এক্সক্লুডেড বাই টু অর মোর নিয়ারার সানস ডটার। একজন পুত্রের 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 কন্যা যত নিম্নগামী হোক, সে নিকটতম পুত্রের কন্যা একাধিক থাকলে তাদের দ্বারা বঞ্চিত হয়ে যায়। আচ্ছা, আরেকটা পিকুলিয়ার অঙ্ক আপনাদেরকে একটু বলি। দেখেন, প্রত্যেকটা লাইন আমি আসলে এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি যাতে আপনারা মুখস্থ করতে না হয়, ঠিক আছে। এই লাইনটা একটু খেয়াল করেন যে বলছে sons that are excluded by one daughter plus one or more nearer sons daughter, যে sons that are excluded হয় একজন কন্যা এবং এক কিংবা একের অধিক নিকটতম পুত্রের কন্যার উপস্থিতি দ্বারা। তার মানে এই অঙ্কটা একটু করেন তো দেখি, যে একজন ব্যক্তি মারা গেল, প্রপোজিটাস, ঠিক আছে। তার ধরেন এখানে একজন ডটার আছে, তারপরে এখানে একজন সান ছিল, সেও মারা গেছে তার পূর্বে, তার একজন সানস ডটার আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আরেকটা সান আছে এখানে,
তো তার আরেকটা পুত্র আছে, সেই পুত্রের আরেকটা ডটার এখন জীবিত আছে। তাহলে ইনিও মৃত, ইনিও মৃত, ইনিও মৃত। মৃত ব্যক্তি মারা যাওয়ার সময় কেবল এই ডটারটা জীবিত, এই সানস ডটারটা জীবিত, এই সানস 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 ডটারটা জীবিত। আচ্ছা, এখন ডটারকে আমরা কতটুকু দিব? এই ডটারকে হাফ, তাই না? সে একা জীবিত আছে। তাহলে ডটার যদি হাফ পায়, তাহলে ডটারের উপস্থিতিতে সানস ডটার কতটুকু পায়? 1/6। তাহলে হাফ প্লাস 1/6 দিয়ে দিলাম, তার মানে কত হইলো? 2/3। তাহলে এই সানস 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 ডটারকে আর কিছু পাওয়ার সুযোগ আছে? না। তাইলে সে হয়ে যাবে এক্সক্লুডেড, বিকজ দ্যার ইজ অলরেডি ওয়ান ডটার গেটস হাফ এন্ড অ্যানাদার নিয়ারার সানস ডটার, নিকটতম আরেকজন পুত্রের কন্যা পেয়ে গেছে 1/6, সুতরাং তার ভাগ্যে কিছু নাই। এই কথাটাকে এখানে বলছে যে সানস ডটার এক্সক্লুডেড বাই ওয়ান ডটার প্লাস ওয়ান ওর মোর নিয়ারার সানস ডটার। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এরকম ভেঙ্গে ভেঙ্গে এক্সক্লুশনের প্রত্যেকটা জিনিসকে আলাদা করে বাজারে কোনো বই নাই, ইনক্লুডিং ডিএফ মোল্লা, যেখানে এগুলোকে বলা আছে। ডিএফ মোল্লার বইতে জাস্ট এক্সক্লুশনের তো বিষয়টা ডিএফ মোল্লার বইতে অত স্পষ্ট করে বলাই নাই। ম্যাক্সিমাম বইতে বলা আছে সানস ডটার ইজ এক্সক্লুডেড বাই মোর দেন টু টু অর মোর দেন ওয়ান ডটার্স। তো মোর টু অর মোর দেন ওয়ান ডটার্স, তাহলে টু অর মোর নিয়ারার সন্স ডটারটাও আসবে। আবার টু অর মোর নিয়ারার সন্স ডটার মানে ওয়ান ডটার প্লাস ওয়ান নিয়ারার সন্স ডটার, এইটাও আসবে। সেভাবে ভেঙে ভেঙে পাঁচটা নিয়মের মাধ্যমে এক্সক্লুশন গুলোকে ব্যাখ্যা করেছে। এই কারণে আমাদের এই চার্টটা অনেক ইউনিক। এটার সম বিশ্লেষণধর্মী এবং এরকম এত বিস্তৃত পরিসরে কোনো চার্ট আসলে কোথাও নাই, এবং এত সহজ করে উপস্থাপন করা একটা দুইটা ওয়ার্ড দ্বারা। তাহলে সানস ডটার কি ক্লিয়ার হলো? হুম। জি স্যার। আচ্ছা, এইবার তাহলে আপনারা তো একটা অঙ্ক করেন দেখি, পারেন কিনা। বলেন, এখানে ফাদার কত পাবে? ফাদার, মাদার আর থ্রি সানস ডটার, ফাদার কতটুকু পাবে? 1/6 প্লাস 1/6 প্লাস রেসিডুয়ারি প্রথমে দিয়ে দিবেন, এভাবে দিলে হবে নাকি প্রথমে কাকে দিতে হবে? স্যার মাদারকে স্যার। প্রথমে শেয়ারারদের দিয়ে তারপর রেসিডিউয়ারি আচ্ছা দিতে হবে। আচ্ছা, ফাদার এখানে শেয়ারার নাকি আপনার রেসিডুয়ারি? রেসিডিউয়ারি। রেসিডুয়ারি। রেসিডিউয়ারি। রেসিডুয়ারি কেন? সন তো নেই। হ্যাঁ, সান না থাকলে ডটার আছে কিনা এটা দেখতে হবে। ফাদার রেসিডুয়ারি হচ্ছে যখন সান ডটার কেউই থাকে না। আর যদি ডটার থাকে তাহলে ফাদার প্রথমে 1/6 পাবে শেয়ারার হিসেবে। মাদার কতটুকু পাবে? 1/3। 1/3। কে বললেন 1/3? কেন বললেন? স্যার 1/6। মাদারের চারটা একটু দেখে আসেন। ইফ দেয়ার ইজ নো চাইল্ড, তখন মাদার হচ্ছে 1/3। আর ইফ দেয়ার ইজ এ চাইল্ড অফ দ্য প্রপোজিটর, সান অর ডটার, তখন মাদার পায় 1/6 শেয়ারার হিসেবে। আচ্ছা, তাইলে ফাদারকে দিলাম 1/6 শেয়ারার হিসেবে, মাদারকে দিলাম 1/6 শেয়ারার হিসেবে, আর থ্রি সানস ডটারকে কতটুকু দিব? হুম, 2/3। 3 স্যার। থ্রি সানস ডটার শেয়ারার হিসেবে, তারা যেহেতু একের অধিক, তাহলে তারা পাবে সানস ডটারের সম্পত্তি পাওয়ার সূত্রটা কি ছিল? যে দেয়ার ইজ নো সান, তাই না? দেয়ার ইজ নো সান অর ইকুয়াল সানস সান, তাই না? দেয়ার ইজ নো সান অর ইকুয়াল সান সান বা নিয়ারার সান সানস। তাই তাই জেনেছিলাম না আমরা, দেয়ার ইজ নো সান ইকুয়াল অর নিয়ারার সান সান। তাহলে এখানে কোনো নিয়ারার সান সানও নাই, ইকুয়াল সান সানও নাই, সানও নাই। তাহলে তারা একের অধিক যেহেতু হয়, থ্রি থ্রি সানস ডটার মানে তার মানে তারা পাবে 2/3 শেয়ারার হিসেবে। আচ্ছা, 2/3 যদি শেয়ারার হিসেবে থাকে তাহলে তিনজন মিলে পাইলো, তাহলে প্রত্যেকে কতটুকু পাবে? ইচ টেকিং 2/9। ইচ টেকিং, এটা ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, সমান দেনা ইচ, 2/9 ইচ। আচ্ছা, এখন দেখেন তাইলে যোগ করি। ফাদারের জন্য আপনি বলছেন না রেসিডুয়ারি, ফাদার কিছু পায় কিনা দেখেন। 1/6, এটাকে আমরা কতটুকু পেলাম? 2/3। তাইলে 2/3 কে যদি আমরা এখানে সবচেয়ে বড় হর কোনটা? 6। তাহলে এই সবচেয়ে বড় হরে এটাকে সবচেয়ে, অর্থাৎ সাধারণ লঘিষ্ঠ হরে নিতে হবে 2/3 কে। এটাকে যদি সাধারণ লঘিষ্ঠ হরে নেই তাহলে কত হয়? 2 দিয়ে গুণ দিতে হবে, তাই না? 4/6। 4/6। তাইলে 1/6 প্লাস 4/6 মানে কত? 6/6। ফাদারের জন্য কি আর রেসিডুয়ার হিসেবে কিছু আছে? না।
নাই। সো দ্যার ইজ নাথিং লেফট অ্যাজ রেসিডিউ ফর দ্য ফাদার টু গেট। সো ফাদার এখানে ওই 1/6 শেয়ারার হিসেবে পেয়ে সন্তুষ্ট থাকবে। দেখেন কি চমৎকার জিনিস, আমরা বলেছি যে ফাদার পুত্র সন্তান না থাকলে, ফাদার ডটার থাকলে 1/6 প্লাস রেসিডিউয়ারি পাবে। এখন দেখেন যেহেতু সানস ডটার তিনজন আছে, মাদারও আছে, সুতরাং তার জন্য আসলে কিছু রেসিডিউ থাকছে না। যদি মাদার না থাকতো তাহলে তার জন্য আবার রেসিডিউ থাকতো কতটুকু? 1/6। যদি 3 সানস ডটার না থাকতো তাহলে তার জন্য রেসিডিউয়ারি থাকতো কতটুকু? 2/3। তাহলে মানুষ যদি বেশি থাকে, অটোমেটিক্যালি সম্পত্তিটার এমনভাবে পরিবর্তন হয় যাতে সবাইকে একই সাথে যুগপৎ সন্তুষ্ট করা যায়। আর মানুষ যদি কমে যায় তাহলে ফাদারের কাছে আর কেউ যেহেতু নাই, সুতরাং সম্পত্তিটা অটোমেটিক্যালি ফাদারের কাছে রেসিডিউ হিসেবে ফেরত আসবে। এই কারণে এত প্রিসাইজ, এতটা নিখুঁত যে আপনি এই জিনিসগুলো জানলে ইউ উইল ফল ইন লাভ উইথ দ্য রিলিজিয়ন। বুঝতে পেরেছেন ইনহেরিটেন্সের এই নিয়মগুলা? আচ্ছা, এখন পরেরটা আসেন। এখানে দেন তো, প্রথমে কাকে দিবেন? ফাদার দিবেন নাকি মাদারকে দিবেন নাকি ডটারকে দিবেন, দ্য সানস ডটারকে দিবেন? বলেন তো এখানে ফাদার শেয়ারার নাকি রেসিডিউয়ারি নাকি শেয়ারার প্লাস রেসিডিউয়ারি, ডুয়াল ক্যাপাসিটি নাকি সিঙ্গেল ক্যাপাসিটি? এখানে কোনো ডুয়াল ক্যাপাসিটি। এখানে কোনো পুত্র আছে? পুত্র নাই, সুতরাং আমরা ফাদারকে প্রথমে দিব 1/6। কারণ কি? কারণ ডটার আছে, ডটার থাকলে ফাদার শেয়ারার হিসেবে প্রথমে 1/6 পাবে, পরে সবাইকে দেওয়ার পরে দেখবো যে সে আসলে রেসিডিউ হিসেবে কিছু পায় কিনা। মাদার ডটারের উপস্থিতিতে কতটুকু পাবে? 1/6 শেয়ারার হিসেবে। আচ্ছা, ডটারকে কতটুকু দিব? কয়জন ডটার আছে? একজন স্যার, একজন। হাফ। একজন ডটারকে হাফ দিব। তাহলে ডটারের উপস্থিতিতে সানস ডটার কি ফাদার মাদার দ্বারা এক্সক্লুডেড হয়? জি না। জি না স্যার। না, আমরা কি জেনেছিলাম যে সানস ডটার এক্সক্লুডেড হয় সান দ্বারা, নিয়ারার সানস দ্বারা, তারপর হচ্ছে ইকুয়াল সান দ্বারা রেসিডিউয়ারি হয়ে যায়, তারপর হচ্ছে টু অর মোর দেন ওয়ান ডটার, অথবা ওয়ান ডটার প্লাস ওয়ান সান নিয়ারার সানস ডটার, অথবা নিয়ারার মোর দেন ওয়ান সানস ডটার, এরকম কেউ থাকলে। তাহলে 4 সানস ডটার, যেহেতু নিয়ারার কোনো সানস ডটার নাই, ডটারও একের বেশি নাই, তাহলে তারা পাবে কত করে পাবে? 1/6। তাহলে 1/6 যদি পায় চারজন মিলে, তাহলে ইচ কত পাবে? 24। 1/24 ইচ। আচ্ছা, এখন যোগ করে দেখেন ফাদারের জন্য কিছু আছে কিনা। আচ্ছা, তাইলে এখানে বাকি তিনটাই হচ্ছে 6 সংখ্যা অঙ্ক বিশিষ্ট হর, মানে 6 হর বিশিষ্ট সংখ্যা। তাহলে একটা আছে বাকি শুধু ডটার এটা, তাহলে এটাকে 6 কনভার্ট করতে হবে, কত হবে? 3/6, তাই না? তাহলে 1/6 আর এখানে হচ্ছে 1/6। তাহলে দেখেন 1+1+3+3 5+1 = 6। তার মানে 6/6 মানে 1 হয়ে গেছে। একে নামায় নিয়ে আসতে আর কিছু নাই। তাহলে ফাদারের জন্য এখানে কোনো রেসিডিউ নাই, নো রেসিডিউ। ফাদার এখানে যদিও তার ক্যাপাসিটিটা ডুয়াল, বাট বাস্তবে ইন অ্যাকচুয়াল ডিস্ট্রিবিউশন ফাদারের জন্য আসলে কোনো রেসিডিউ থাকে না, কোনো অবশিষ্ট অংশ থাকে না, সুতরাং ফাদারই অবশিষ্ট অংশটা পাবে না। ক্লিয়ার? চলেন এখন আমরা এই আরেকটু কমপ্লেক্স একটা অঙ্ক করার চেষ্টা করি, দেখি মিলাতে পারি কিনা। বলেন এখানে কাকে দিব প্রথমে? ফাদার আছে, তারপরে হচ্ছে আপনার ফাদার আছে, তারপরে হচ্ছে মাদার আছে, তারপরে হচ্ছে মাদার আছে, তারপরে হচ্ছে 2 ডটার্স আছে, 2 ডটার্স লেখা উচিত ছিল, আমি ডটার লিখেছি। তারপরে হচ্ছে সানস ডটার আছে। তাহলে এইখানে কাকে কতটুকু দিবেন? হুম? ফাদার হচ্ছে 1/6 প্লাস রেসিডিউ। হুম, তারপর মাদার হবে 1/6, আর টু ডটার হবে 2/3, আর সংযত এক্সক্লুডেড হয়ে যাবে। ঠিক আছে, বাকিরা? আচ্ছা, কি বললেন তাহলে? প্রথমে ফাদারকে কতটুকু দিব? 1/6 প্লাস রেসিডিউ। 1/6 প্লাস রেসিডিউ ভাবে কি দেয়া যায়? রেসিডিউটাকে তো ক্যালকুলেট করে দেখতে হয় মানে সবাইকে দেওয়ার পরে, তাই না? করে দেখবো। হ্যাঁ, জি জি জি। আচ্ছা, তাহলে প্রথমে ফাদার। আচ্ছা, ফাদার এখানে দেখেন, প্রথমে ফাদার এখানে শেয়ারার হবে নাকি রেসিডিউয়ার হবে? একদম নিচে দেখতে পাচ্ছি আমরা দুইজন ডটার আছে, সুতরাং ফাদার এখানে কি হয়ে যাবে? ডটার বা সানস ডটার যে কারো উপস্থিতিতে, মানে ইস্যু যেহেতু, তাহলে ফাদার এখানে হয়ে যাবে
1/6 শেয়ারার হিসেবে পাবে, তাহলে ফাদারকে আমরা 1/6 শেয়ারার হিসেবে দিলাম। আচ্ছা, ফাদার্স ফাদার এটা কি হবে? হ্যাঁ, এক্সক্লুডেড। হয়ে যাবে এক্সক্লুডেড বাই হোম, ফাদার। এক্সক্লুডেড বাই ফাদার। দুইটা নিয়মে এক্সক্লুডেড, বিকজ ফাদার্স ফাদার হচ্ছে সাবস্টিটিউটেড শেয়ার। আমরা জেনেছি যে সাবস্টিটিউটেড শেয়ার ক্যান নট ইনহেরিট অ্যাজ লং এজ দ্য প্রাইমারি শেয়ারার ইজ অ্যালাইভ। আবার হচ্ছে আরেকটা নিয়ম জেনেছিলাম যে a person who is related to the deceased to another person cannot get inheritance if that person is living। তাহলে ফাদার্স ফাদার যেহেতু ফাদারের মাধ্যমে রিলেটেড টু দ্য ডিসিজ, সুতরাং ফাদারের উপস্থিতি তিনি পাবেন না। আচ্ছা, মাদার কত পাবে? এখানে ডটার আছে। মাদারের ক্ষেত্রে আমরা জেনেছি যে মৃত ব্যক্তি যদি ডটার বা সানস ডটার থাকে, তারপর হচ্ছে মোর দেন ওয়ান ব্রাদার অথবা সিস্টার যদি থাকে, অথবা ওয়ান ব্রাদার প্লাস ওয়ান সিস্টার থাকে, তাহলে মাদার কতটুকু পায়? 1/6 1/6 শেয়ারার হিসেবে, তাই না? আচ্ছা, মাদার্স মাদার কার দ্বারা এক্সক্লুডেড হয়? মাদার দ্বারা এক্সক্লুডেড হয়। মাদার। মাদার দ্বারা এক্সক্লুডেড হয়, এক্সক্লুডেড বাই মাদার, তাই না? আচ্ছা, আর টু ডটার কি করব তাদেরকে? 2/3। তাহলে টু ডটার শেয়ারার হিসেবে যদি 2/3 পেয়ে যায়, তাহলে সানস ডটারের কি আর কোনো সুযোগ আর নেই। না, আছে? তাহলে না, এক্সক্লুডেড বাই ডটার। টু ডটার্স লিখতে হবে। ডটার দ্বারা কিন্তু সানস ডটার এক্সক্লুডেড হয় না। একজন ডটার থাকলে সানস ডটার 1/6 পাবে, তাহলে এক্সক্লুডেড বাই টু ডটার্স। ঠিক আছে, এই হচ্ছে এই অঙ্কটা আর কি, অত কঠিন না, তারপরেও আমরা নিয়ে আসলাম। আচ্ছা, এখন আমরা একটু আরেকটা অঙ্ক একটু একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, এখানে দুটো অঙ্ক আমরা করেছি মনে হয়। আচ্ছা, এই যে লাস্ট এক্সাম্পলটা আমরা দেখলাম, যে ফাদার মাদার ডটার, তারপর হচ্ছে 4 সন্স ডটার বা 3 সন্স ডটার, এখানে যদি সন্স ডটাররা যদি একটা সান বা একটা পুত্রের কন্যা যদি না হয়, ভিন্ন ভিন্ন পুত্রের কন্যা যদি হয়, তাহলে নিয়মটা কি পরিবর্তন হয়ে যাবে? মানে ব্যাপারটা আমি বুঝাই বলি আপনাদেরকে, যে ধরেন এই যে প্রথম অঙ্কটা, যে প্রপোজিটাস এইখানে, ঠিক আছে, তার ফাদার, তার মাদার, তার সন নাম্বার 1, তার সন নাম্বার 2। এখন তিনটা সানস ডটারের মধ্যে সন নাম্বার 1 এর হচ্ছে 2 জন, আর সান নাম্বার 2 এর হচ্ছে 1 জন সানস ডটার। তাহলে এই সানস দুইটা সানস ডটারের বাবা হচ্ছে 1 জন, আর আরেকটা সানস ডটারের বাবা হচ্ছে 1 জন। তাহলে এই 3 জন সানস ডটারকে আমরা কত দিয়েছিলাম? এই 3 সানস ডটারকে 2/3, তাই না? তাহলে এই 2/3 হইলে কিভাবে হয়? 3 জনকে 2/9 ইচ। আচ্ছা, এখন তারা যদি এই 3 জন পুত্রের কন্যা যদি পৃথক পৃথক পুত্রের কন্যা হয়ে থাকে, তাহলে কি একই নিয়ম থাকবে নাকি কোনো পরিবর্তন হবে? কোনো পরিবর্তন হবে না, কারণ এখানে পুত্রের কন্যারা পুত্রের প্রতিনিধি হিসেবে, অর্থাৎ এই পুত্রের প্রতিনিধি হিসেবে এই প্রথম 2 কন্যা, আর এই পুত্রের প্রতিনিধি হিসেবে এই কন্যা সম্পত্তি পাচ্ছে না। আমি বলেছিলাম যে সন্স ডটার ডু নট রিপ্রেজেন্ট দ্য সন্স অর ডটার, দে আর নট সাবস্টিটিউটেড শেয়ারার অফ দ্য ডটার অর সান ইদার, they are independent and direct sharer of the propositus, direct heir of the propositus। এই কারণে তারা আরেকজনকে রিপ্রেজেন্ট করে না। যেহেতু রিপ্রেজেন্ট করে না, সুতরাং এই 2/3 কে প্রথমে হাফ করতে হবে, যে 2/3 ভাগ হাফ আপনার দিতে হবে একজনকে, আবার 2/3 ভাগ হাফ দিতে হবে আরেকজনকে। এইরকম না, মানে আপনার 2 ভাগ করে প্রথম জনের 2 জনকে দিতে হবে, আর আরেক ভাগ করে হচ্ছে প্রথম জনের দ্বিতীয় পুত্রের কন্যাকে দিতে হবে। সেইভাবে দিলে কিভাবে দাঁড়াতো? সেভাবে দিলে বলতে পারবেন কেউ? যদি আমরা রিপ্রেজেন্টেশনের মতবাদে দিতাম, তাহলে কিভাবে দাঁড়াতো? আমরা দেখতাম যে প্রথমে 3 ভাগের 2 ভাগ হচ্ছে 3 জন পাবে, কিন্তু 3 ভাগের 2 জনের মধ্যে 3 জনের মধ্যে 2 জন হচ্ছে একটা পুত্রকে প্রতিনিধিত্ব করছে, আর আরেকজন হচ্ছে আরেক পুত্রকে প্রতিনিধিত্ব করছে। তাহলে আমরা এটাকে কি করব? 2/6 পেয়ে যাবে প্রথম 2 জন,
আর 2/6 পেয়ে যাবে পরের একজন, তাই না? সো এই 2/6 আবার এখানে যেহেতু দুইজন আছে, সুতরাং হচ্ছে আপনার 2/12 হবে, তারা পাবে। এইভাবে হিসাব হবে না, ঠিক আছে? এটার কারণটা কি? কারণটা হচ্ছে যে মুসলিম সুন্নি ল অফ ইনহেরিটেন্স ডাজ নট এলাও ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশন, যে যিনি মারা গেছে তার প্রতিনিধিত্ব করে যিনি পাচ্ছেন, তিনি ওই তার সে যা পেত সবটাকে সে পেয়ে যাবে, এরকম হবে না। এই জিনিসটাকেই বোঝানোর জন্য আমি এই এক্সাম্পলটা দিলাম, যে পরীক্ষা যদি প্রশ্ন আসে, অনেক সময় জুডিশিয়ারিতে একবার আসছিল সম্ভবত, 3 সন্স ডটার পাশে লিখে দিবে, অথবা এখানে লিখবে যে 1 সন্স ডটার আর 2 সন্স ডটার, তার মানে এই এই সন্স ডটারটা হচ্ছে এক পুত্রের, আর নিচের দুইজন সন্স ডটার হচ্ছে আরেক পুত্রের। অর্থাৎ এখানে যেভাবে সরাসরি 3টা সন্স ডটার লেখা আছে সেটা না লিখে এখানে দিবে হচ্ছে একজন সন্স ডটার, তারপরে দিবে 3জন সন্স ডটার, তার মানে বুঝতে হবে এখানে 4জন সন্স ডটার আছে। এখন আপনি যদি বলেন এই সন্স ডটারকে আমি 2/3 এর অর্ধেক দিব, ঠিক আছে, হাফ অফ 2/3, তার মানে হচ্ছে আপনার 2/6। আর এই 3 সন্স ডটারকে দিব হচ্ছে হাফ অফ 2/3, তার মানে হচ্ছে 1/6। এইভাবে একে বেশি দিয়ে দিচ্ছি। তো এইভাবে হবে না, কারণ এটা এটা অ্যালাউ করে না। আপনার সবাইকে একসাথে দিতে হবে, পরীক্ষা আপনাকে লিখতে হবে যে এরকম ব্র্যাকেট দিয়ে টান দিয়ে বলতে হবে 2/3, ঠিক আছে, আর হচ্ছে 2 এখানে কতজন, 4জন যেহেতু, তাই না? তাইলে 2/12 ইচ, ঠিক আছে, 2/12 ইচ, এইভাবে দিতে হবে। আচ্ছা, এই অঙ্কটার নিয়মটা নোটটা আমি দিয়ে দিয়েছি আপনাদের স্লাইডে, যাতে আপনারা ভালো করে এটা আত্মস্থ করতে পারেন, যদিও ম্যাক্সিমাম বাংলাদেশি বইতে জিনিসটা নাই। এই যে দেখেন প্রশ্নটা এখানে, যে ইফ অ্যামাং দ্য 3 সন্স ডটার অফ দ্য প্রিভিয়াস এক্সাম্পল 1/1 সন এন্ড আদার 2/another সন, যে একজন ডটার এক পুত্রের, আর বাকি দুইজন ডটার হচ্ছে সন্স ডটার হচ্ছে আরেক পুত্রের, তখন নিয়মটা কি হবে? নিয়মটা স্লাইডটা উল্টে গেছে, আমি আপনাদেরকে নোট দেওয়ার আগে সঠিক করে দিব। তো এখানে হচ্ছে যে দেখেন বলছে দ্য সন্স ডটার টেক পার ক্যাপিটা and নট পার স্ট্রাইপস, যে পুত্রের কন্যারা মাথা পিছু পায়, শাখা পিছু পায় না। যে এখানে যেমন একটা এই ডটারও যতজন সানস ডটার তত তত সংখ্যায় ভাগ করা হবে, শাখা পিছু মানে এই সানের দিক থেকে একটা শাখা আর এই সানের দিক থেকে আরেকটা শাখা, এইভাবে হবে না, মাথা পিছু পাবে। কারণ দ্য 2/3 ইজ নট দেয়ার ফর, এবং এই কারণে বলছে দ্য 2/3 ইজ নট ডিভাইডেড ইন্টু পার্টস, ওয়ান ফর দ্য সানস ডটার বাই ওয়ান সান and the other for the other 2 by another son, but it is divided into as many parts as there are sons daughters, যতজন সানস ডটার থাকবে তত সংখ্যায় ওই 3/2 কে ভাগ দিয়ে দিতে হবে, irrespective of the number of sons through whom they are related to the deceased, কতজন পুত্রর মাধ্যমে তারা মৃত ব্যক্তির সাথে সম্পৃক্ত এটা বিবেচনায় না নিয়ে। রিজনটা কি বলছে? রিজন ইজ দ্যাট দ্য সুন্নি মুহাম্মদ আল্লাহ ডাজ নট রিকগনাইজ এনি রাইট অফ রিপ্রেজেন্টেশন and the sons that do not inherit as representing their respective fathers, sons that তাদের স্ব পিতাকে প্রতিনিধিত্ব করে পিতামহের কাছ থেকে সম্পত্তি পায় না, তারা পায় তাদের ওন রাইট হিসেবে, গ্র্যান্ড ডটার্স হিসেবে, নিজেদের অর্থাৎ মৃত ব্যক্তির নাতনি হিসেবে তারা পেয়ে থাকে। এই কারণে এখানে রিপ্রেজেন্টেশনটা অ্যালাউ হবে না। এই সেম রিপ্রেজেন্টেশনটা অ্যালাউ হয় না পুত্রের পুত্র, ভাইয়ের পুত্র, আঙ্কেলের পুত্র, বা আপনার হচ্ছে আহ চাচার পুত্র, এদের ক্ষেত্রে রিপ্রেজেন্টেশন অ্যালাউ হয় না। যদিও আপনাদের 1961 এর আইনে বাংলাদেশ এবং পাকিস্তানে একটা চেঞ্জ এসেছে, সেটা আমরা রিপ্রেজেন্টেশনের চ্যাপ্টারে গেলে জানবো। আচ্ছা, এই অঙ্কটা একটু করেন তো। ফাদার কতটুকু পাবে? 1/6. ফাদার পাবে 1/6 শেয়ারার হিসেবে, তাই না? কারণ এখানে ডটার বা সানস ডটার আছে। আচ্ছা, সানস ডটার যেহেতু আছে, সুতরাং ফাদার আসলে কি রেসিডুয়ারি হওয়ার সুযোগ আছে? হুম, বলেন। না। জি স্যার, আছে। আচ্ছা, তারপর হচ্ছে মাদারকে কতটুকু দিব? 1/6 শেয়ারার হিসেবে। 2 সানস ডটারকে কতটুকু দিব? 2/3। Three. তাহলে সানস ডটারকে কিছু পাবে? স্যার Excluded হয়ে এক্সক্লুডেড যাবে। স্যার। হ্যাঁ, এক্সক্লুডেড, ঠিক আছে। আচ্ছা,
এক্সক্লুডেড বাই টু সানস ডটার। আচ্ছা, তারপরেরটা দেখি একটু, আরেকটা অঙ্ক আছে। হ্যাঁ, এগুলো তো করেছি মনে হয়, না? আর কোন অঙ্ক কি আছে বাকি? এটা করেছি না? আচ্ছা, এইটা দেখেন। হ্যাঁ, এইটা বলেন, ফাদার কতটুকু পাবে এখানে? 1/6। 1/6 শেয়ারার হিসেবে, কারণ এখানে ডটার আছে, সুতরাং তিনি অ্যাবসলিউট রেসিডিউয়ারি হচ্ছেন না। মাদার 1/6 শেয়ারার হিসেবে, তাই না? আচ্ছা, সানস ডটার কতটুকু পাবে? কারণ যেহেতু কোনো ডটার নাই, সুতরাং সানস ডটার পাবে হাফ শেয়ারার হিসেবে। আচ্ছা, তাহলে সানস ডটার যদি শেয়ারার হিসেবে হাফ পায়, তাহলে সানস ডটারের বাকি আছে কতটুকু? সানস ডটার কতটুকু পাবে? বলতে পারছেন না কেউ? 1/6 স্যার। 1/6। প্যান ডিস্টার্ব দিচ্ছে, মুভ করছে না। আচ্ছা, তাহলে সানস ডটার 1/6 পাবে, কারণ সানস, আমরা বলেছিলাম কি, সানস ডটার গেটস 1/6 ইন দ্য প্রেজেন্স অফ নিয়ারার সানস ডটার অথবা ডটার। ডটার থাকলে সে 1/6 পায়, নিয়ারার সানস ডটারও থাকলে 1/6 পায়। আর যদি এখানে যদি ডটার থাকতো, এখানে যদি একই সাথে আরেকজন ডটার থাকতো, তাহলে সানস ডটার কি আর পাওয়ার সুযোগ থাকতো? না। থাকতো না, কারণ ডটারকে হাফ দিতাম, তারপরে এই সানকে আমরা দিতাম 1/6 সানস ডটারকে, আর তাহলে এই সানস ডটারের আসলে কোনো পাওয়ার সুযোগ থাকতো না, এক্সক্লুডেড হয়ে যেত বাই দ্য প্রেজেন্স অফ ডটার এন্ড সানস ডটার টুগেদার। সো এই হচ্ছে মোটামুটি নিয়মগুলো, আপনাদেরকে মনে রাখতে হবে। আমরা আবার নিয়মগুলো একটু ঝালাই করি, যে ডটার হচ্ছে যদি কোনো পুত্র সান না থাকে, প্রথমত ডটার সানের উপস্থিতিতে সানস রেসিডুয়ারি হয়ে যায়। যদি সান না থাকে তাহলে ডটার একা থাকলে পাবে হাফ, আর যদি একের অধিক হয় তাহলে হচ্ছে পাবে 2/3। সিমিলারলি হচ্ছে সানস ডটারের ক্ষেত্রেও হচ্ছে যে কোনো যদি সান কিংবা নিয়ার আর সান না থাকে বা ইকুয়াল সান না থাকে, তাহলে সানস ডটার পায় আপনার হাফ যদি একা থাকে, যদি মোর একের অধিক হয় তাহলে 2/3 পায়। আর ইকুয়াল সানের উপস্থিতিতে এবং কিছু কিছু ক্ষেত্রে আর একটু দূরবর্তী সানের উপস্থিতিতে সানস ডটার হয়ে যায় রেসিডিউয়ারি। আর যদি দেখা যায় যে একজন ডটার আছে অথবা একজন নিয়ারার সান আছে, তাহলে ডটার পায়, সানস ডটার পায় 1/6। আর সানস ডটার একের অধিক ডটার থাকলে অথবা একের অধিক নিয়ারার সানস ডটার থাকলে, অথবা একজন ডটার প্লাস নিয়ারার সানস ডটার একজন, এরকম কোন কম্বিনেশনের উপস্থিতিতে সানস ডটার আসলে এক্সক্লুডেড হয়ে যায়। আর তার আগে আমরা দেখেছি হাজবেন্ড এবং ওয়াইফের ক্ষেত্রে, যে হাজবেন্ড হচ্ছে মৃত ব্যক্তির কোনো সন্তানাদি না থাকলে হাজবেন্ড পায় 4/, সন্তানাদি না থাকলে পায় হাফ, আর সন্তানাদি থাকলে পায় 4/1 আর ওয়াইফ মৃত ব্যক্তির সন্তানাদি না থাকলে পায় 4/1, আর সন্তানাদি থাকলে পায় 8/1। সো এই দুটোকে মিলিয়ে কম্বিনেশন করে যদি আপনি একসাথে একটা ক্লাসে বুঝতে পারেন, তাহলে মোটামুটি অঙ্কগুলো আপনার আয়ত্তে চলে আসছে বলে ধরে নেওয়া যায়।